শহরে ফের অগ্নিকাণ্ড। রাসবিহারীর কাছে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানের দিকে যাওয়ার পথে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ঝিলম করঞ্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ঝিলম, কি পরিস্থিতি এখন? যেটা জানা যাচ্ছে যে রাসবিহারী থেকে কেওড়াতলা মহাশ্মশানের দিকে যাওয়ার পথে বাদামতলা যেখানে রয়েছে, বাদামতলা এখানে তিনতলা একটি বাড়িতে তার পেছন দিকে আগুন লাগে এবং এই আগুন অগ্নিকাণ্ডে কেউ আটকে পড়েছে কিনা সেই খবর না পাওয়া গেলেও একজন বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে তারা সিলিন্ডার আওয়াজ পেয়েছে এবং সিলিন্ডার ফাটার পরে যে বাড়ির পেছন দিকে আগুন লেগেছে তার লাগোয়া আরেকটা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা হয়েছে এবং সেখানেও কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজ পাওয়া গিয়েছে। তবে স্থানীয়রা সেইখান থেকে ইতিমধ্যে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন একটি তিনতলা বাড়িতে লেগেছে। তিনতলা বাড়ির মধ্যে কতজন আটকে আছে সেটা না বোঝা গেলেও স্থানীয়রা একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে। সিলিন্ডার ফেটে যাওয়ার আওয়াজ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে এই যে বাড়িতে আগুন লেগেছে তার পেছন দিকে লাগোয়া আরেকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিলিন্ডার ফেটে যাওয়ায় আশপাশে একাধিক বাড়ির কাঁচ ফেটে গিয়েছে বলেও স্থানীয়রা জানাচ্ছে। ঝিলম, আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, রাসবিহারীর কাছে বাদামতলা এলাকায় একটি আগুন লেগেছে এবং সেই আগুন, যে বাড়িতে আগুন লেগেছে তার পিছনে একটি বাড়িতেও সেই আগুন ছড়িয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। সেই বাড়িতে কেউ আটকে আছেন কিনা এখনো স্পষ্ট নয়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। সৌগত রায়ের পর এবার এসআইআর এর পক্ষে সওয়াল করলেন অনুব্রত মণ্ডল। এসআইআর চালু হোক, অসুবিধা কোথায়? প্রতিক্রিয়া বীরভূম তৃণমূলের প্রাক্তন সভাপতি। এসআইআর চালু হলে ভালো হবে, খারাপ কি হবে? প্রতিক্রিয়া অনুব্রত। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ। এর আগে সৌগত রায় বলেছিলেন এসআইআর হবে, তার মানে ভোটার তালিকা কিছুটা সংশোধিত হবে, সে নিয়ে আপত্তি কিছু থাকতে পারে না। কি বলেছিলেন শুনুন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টের কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। আপনাদের আপত্তি নেই? ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারেও লোকেরা দেখছেন যাতে হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জোটের ডাক দিলেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম। ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার ডাক দিল কংগ্রেস, সিপিএম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম। পথে নামতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই, মত অধীর চৌধুরী। যারা ধর্মনিরপেক্ষতায় এবং উদার মানসিকতায় বিশ্বাস করে সকলকে নিয়ে, সেখানে কি তৃণমূল থাকবে? তৃণমূল তো নিজে কমিউনাল পার্টি, তৃণমূল তো নিজেরা সাম্প্রদায়িক রাজনীতি করে। এই বাংলায় তৃণমূল আর বিজেপি তো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তারা চালু করেছে। এখন মমতাকে যদি কেউ বলে ধর্মনিরপেক্ষ, আমি সে কথা বিশ্বাস করি না। সব থেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তিত্বের নাম এই বাংলায় যারা ক্ষমতা আছে তার মধ্যে মমতা ব্যানার্জি। বিভাজন বাংলায় যেটা হয়েছে, রাজনৈতিক বিভাজন, দুটো পার্টি ফয়দা লুটেছে, দুটো পার্টি তার লাভ করেছে, বিজেপি আর টিএমসি। তাই একে অপরকে এটা শ্যুট করে। তাই কমিউনাল পলিটিক্স এখানটা এই জন্যই হবে, কারণ এটা বিজেপির পক্ষেও সুবিধাজনক, টিএমসির পক্ষে সুবিধাজনক। আর সেই কারণে দাঁড়িয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো। তাই ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অষ্টম পে কমিশনে মন্ত্রিসভার তরফে সম্মতি মিলেছে। 3 সদস্যের অষ্টম পে কমিশন গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে 18 মাসের মধ্যে সুপারিশ। 18 মাসের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে অষ্টম পে কমিশন। 1 জানুয়ারি 2026 থেকে লাগু হবে অষ্টম পে কমিশন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ক্ষমতায় এসছে ভারতবর্ষকে চালানোর জন্যে, বিভিন্ন প্রধানমন্ত্রী হয়েছেন।
এবং তাদের যে দায়িত্ববোধের মধ্যে দায়িত্বের মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে এই পে কমিশন গঠন এবং পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কাজ করা, এগিয়ে যাওয়া তার মধ্যেই পড়ে। সুতরাং আজকে নরেন্দ্র মোদী সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এর বেশি কিছু না। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে দুবার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করেন এবং সপ্তম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। অষ্টম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি, চতুর্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান।